সন্দীপ ঘোষ তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআই এর। আমরা নজর রাখছি, প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছি। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। রাত ভোর জিজ্ঞাসাবাদের পর সকালে ফের সিজুয়ে সন্দীপ ঘোষ। ম্যারাথন জিজ্ঞাসাবাদ আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে হাজিরা না দেওয়ায় গতকাল রাস্তা থেকেই পাকড়াও করা হয় সন্দীপ ঘোষকে এবং পাকড়াও করে সন্দীপকে সিজিওতে নিয়ে যাওয়া হয় এবং তখন থেকেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এবং আজ সকালে কিছুক্ষণের জন্য তাকে ছাড়া হলেও পরবর্তীতে আবার তাকে তলব সিজিওতে এবং তখন থেকেও ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। আমরা জিজ্ঞাসাবাদ করেছি, দ্বিতীয় কথা, আর এটা পুরো আন্ডার ইনভেস্টিগেশন আছে, সেজন্য আমি কিছু বলতে পারবো না। আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং খুবই ভালো ব্যাপার। অর্পিতা রয়েছে, অর্পিতার কাছে জানার চেষ্টা করবো। অর্পিতা, গতকাল তাকে রাস্তা থেকে পাকড়াও করা হলো, সিবিআই আধিকারিকরা পাকড়াও করে নিয়ে গেল এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদ আমরা দেখছি। কিছুক্ষণের জন্য আজকে সকালে ছাড়া হয়েছিল, যদিও তিনি বললেন যে গ্রেফতার নয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই আরজিকর ঘটনা নিয়ে। একেবারে তাই। দেখো, গতকালকে আমরা দেখিয়েছিলাম যে একেবারে সল্টলেকে সেখানে কিন্তু গোপন সূত্রে সিবিআই আধিকারিকরা খবর পেয়ে তাকে একেবারে প্রাক্তন এই অধ্যক্ষ আরজি করে সন্দীপ ঘোষ তাকে নিয়ে আসে সোজাসুজি সিজিওতে এবং তারপরে রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করে সকাল 7:30 নাগাদ তিনি বের হন, কারণ তার একটি বিশেষ কাজ ছিল। সেখানে সিবিআই এর অনুমতি নিয়েই তিনি বের হন এবং খুব কম সময়ের জন্য তিনি গিয়ে আবারও কিন্তু 10:30 নাগাদ তিনি সিজিওতে প্রবেশ করেন সিবিআই নির্দেশ মেনে। এরপর এই 11টা থেকে 11:30টার পরে তারপর থেকে কিন্তু শুরু হয় হচ্ছে জিজ্ঞাসাবাদ এবং সেখানে তার বয়ান রেকর্ড করা হয়েছে। এমনকি এখন দ্বিতীয় পর্বে যে জিজ্ঞাসা পর্ব, সেই পর্ব কিন্তু চলছে এবং সেক্ষেত্রে ভিডিওগ্রাফি করা হচ্ছে তার বয়ান। প্রত্যেকটি জায়গায় কিন্তু উল্লেখযোগ্য যে এই প্রাক্তন যিনি অধ্যক্ষ তার বয়ানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এর আগে যিনি কিনা অপসারিত, যিনি সুপার বা চেস বিভাগের যিনি প্রধান, তাদের যে বয়ান তার সঙ্গে কিন্তু এই প্রাক্তন অধ্যক্ষের বয়ানে বেশ কিছু জায়গায় অমিল রয়েছে। আর সেই জায়গা থেকে সিবিআই আধিকারিকরা মূলত জানার চেষ্টা করছে যে ময়নাতদন্তের যে রিপোর্ট জানিয়ে এখন অব্দি ধোঁয়াশা রয়েছে বেশ কিছু জায়গায়, যে কারণে কিনা 3 জন ময়নাতদন্তকারী চিকিৎসককে ডাকা হয়েছিল। এই ময়নাতদন্তের রিপোর্টে যেখানে কিনা ধোঁয়াশা, সেটাকে হাসপাতালের কোন রকম কোনো কি সেখানে মদত ছিল? দ্বিতীয়ত, যে কেন তারা কোনো অভিযোগ লিখিতভাবে করলেন না এই ঘটনা ঘটার পর হাসপাতালের মধ্যে। এবং তারপরে আরো একটি বিষয় উল্লেখযোগ্য, যে পরিবারকে তারা বললেন যে তাদের মেয়ে নাকি আত্মহত্যা করেছে, যেখানে লেখা রয়েছে ইনকোয়েস্ট রিপোর্টে যে 10টা আঘাত রয়েছে শরীরের, একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। তাহলে কি মানে কোথাও গিয়ে এই হাসপাতাল কি নিজেদেরকে আড়াল করার চেষ্টা করছিল? অর্থাৎ কোথাও গিয়ে এই হাসপাতালের ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে সন্দীপ ঘোষকে। এদিকে সিবিআই মুখোমুখি সন্দীপ ঘোষ। নৃশংস ঘটনার পর কেন অভিযোগ দায়ের করেননি সন্দীপ? কেন পরিবারকে আত্মহত্যার কথা বললেন? সমস্ত প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। এই বিষয়ে জানবো। অর্পিতা রয়েছে। অর্পিতা, কোন কোন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সন্দীপ ঘোষকে? দেখো, সন্দীপ ঘোষের কাছে কিন্তু মূলত যে প্রশ্নগুলো তারা রাখছেন সেগুলো হলো যে এই ঘটনায় নির্যাতিতার পরিবারকে কি করে তারা আত্মহত্যা বললেন। তার কারণ যারা কিনা চিকিৎসক তারা বাহ্যিকভাবে দেখেই বা ইনকোয়েস্ট রিপোর্ট দেখেই কিন্তু তারা প্রাইমারি একটা জিনিস বা ধারণা কিন্তু তারা দিতে পারেন। সেখানে কি করে আত্মহত্যার কথা তারা বললেন? শুধুমাত্র তাই নয়, হাসপাতালের তরফ থেকে কোনো অভিযোগ করা হলো না এবং তারই সঙ্গে বারবার যখন প্রাক্তন সুপার বা অপসারিত যিনি সুপার তিনি আসছেন বা চেস বিভাগের প্রধান আসছেন, স্টুডেন্টরা আসছেন, স্টাফ কর্মী, কারণ এই সিবিআই ইতিমধ্যে কিন্তু রোস্টার, সেই ডিউটি রোস্টার তারা বাজেয়াপ্ত করেছে, সে কথা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম। এবার সেই ডিউটি রোস্টার থেকে যাদেরকে আজকে বা এই কয়েকদিন ধরে যাদেরকে ডাকা হয়েছে তারাও বয়ান দিয়েছে। তাহলে সেখানে প্রাক্তন অধ্যক্ষের এত কিসের ভয় যে সেখানে নোটিশ দেওয়ার পর সিবিআইতে তো এলেনই না, উপরন্তু তিনি হাইকোর্টে তিনি রক্ষা কবচ চাইলেন, যদিও তিনি না পেয়ে শেষ পর্যন্ত কিন্তু সিবিআই তাকে নিয়ে আসে। এবং আজকে যে পরম্পরা এখনো কিন্তু তোমাকে বলছি এখনো চলছে, সেখানে জিজ্ঞাসাবাদ দ্বিতীয় পর্বে যে মানে জিজ্ঞাসা পর্ব সেটা এখনো অবধি চলছে। সেক্ষেত্রে উল্লেখযোগ্য যে এই যে সন্দীপের যে ভূমিকা, অর্থাৎ সন্দীপ ঘোষের যে ভূমিকা, সেটা নিয়ে কিন্তু সন্দিহান, কারণ হাসপাতালের যে ভূমিকা সেখানে একটা দায় ঝেড়ে ফেলার একটা আশঙ্কা রয়েছে। এমনকি এই সামান্য সিভিক সে কি করে হাসপাতালের কর্মী না হয়েও বিভিন্ন ডিপার্টমেন্টে সে ঘুরে বেড়াতো, সেক্ষেত্রে রোগীকে ভর্তি করানো টাকা দিয়ে এবং মদের আসর বসানো, এই সম্পর্কে কি বিন্দুমাত্র তিনি জানতেন না? এই সমস্ত বিষয় কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সিবিআই সূত্র থেকে খবর, যদিও তার বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে বলে সিবিআই এর দাবি। বেশ, সিজিওতে আরজি করের ইমার্জেন্সি মেডিকেল অফিসার নিহতের 2 বন্ধুকেও সিজিওয়ে ডেকে জিজ্ঞাসাবাদ। সিজিওয়ে টালা থানার অফিসার সহ
3 পুলিশ কর্মী সিবিআই তলবে সিজিও 3 পুলিশ কর্মী আজকে তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা ডাক্তারই নই, আমরা বন্ধু হতাম। কার বন্ধু? আমরা দুজনেরই বন্ধু, মানে কমন ফ্রেন্ড। কমন ফ্রেন্ড। আচ্ছা, কি জিজ্ঞাসা করলো আজকে? আমাদেরকে কিছু জিজ্ঞাসা করেনি। আমরা ওখানটায় আমার বন্ধুকে ডাকা হয়েছিল, তার সঙ্গে এসেছিলাম। আর আমাদেরকে এখন অফিসাররা বলেন আপনার যেহেতু ওনাকে ডাকা হয়েছে উনি ভেতরে থাকবেন, আমরা বাইরে ওয়েট করবো। ম্যাডাম কিছু বলবেন? কি জিজ্ঞাসা করা হলো? কালকেও এসেছিলেন, আজকে আবার ডাকা হয়েছে। আপনাদেরকে তো বারবার করে ডাকা হচ্ছে। এই তদন্তের বিষয়ে আপনারা কতটা সাহায্য করছেন সিবিআই কে? ম্যাডাম কিছু বলবেন? কি জিজ্ঞাসা করা হলো? সঞ্জয় রায় মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে এবং সঞ্জয় রায় যেখানে থাকতো, যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল, সেই কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের ব্যারাকেও আজ যায় সিবিআই আধিকারিকরা। এটাই নাকি মূল অভিযুক্তের ডেরা। আরজিকরের ঘটনার পর ভোরেই ব্যারাকেই ফেরে সঞ্জয় রায়, আর সেখানেই আজকে পৌঁছে যান সিবিআই অফিসাররা। সান্নিক রয়েছে, সান্নিক আজ কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়ন, সেখানেও তারা পৌঁছে গেলেন সিবিআই অফিসাররা। কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখলেন? দেখো, 4th ব্যাটালিয়নের এই যে ব্যারাক, এই ব্যারাক কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সেই রাতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর পরে সঞ্জয় রায় সেখান থেকে এই ব্যারাকেই ফিরে এসেছিল বলে কলকাতা পুলিশের দাবি ছিল, এবং তারপরে তারা যেটা করেছিলেন যে এই ব্যারাকে গিয়ে ফরেনসিক এক্সপার্টদের সঙ্গে নিয়ে তার জামা জুতো সেখান থেকে তারা উদ্ধার করেছিলেন। এই গোটা বিষয় অবশ্যই এই জায়গার একটা আলাদা গুরুত্ব ক্ষেত্রে থাকবে, যেহেতু এখান থেকে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের কিছু কালেক্ট করা হয়েছে, এবং যারা সিবিআই আধিকারিকরা এই কেস হাতে নেওয়ার পর সেই কারণে এই ব্যাটালিয়নের 4th ব্যাটালিয়নের যে ব্যারাক, এই ব্যারাকে তারা গেলেন। এবং এক্ষেত্রে আরো একটা বিষয়, যে কথাটা আগেও বলা হচ্ছিল যে সঞ্জয় রায় কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার, তাহলে কলকাতা আর্ম পুলিশ ফোর্সের জন্য 4th ব্যাটালিয়নের ব্যারাক, সেই ব্যারাকে সে থাকতো কিভাবে, এই প্রশ্নটাও স্বাভাবিকভাবে উঠছে। সেইটা এই উত্তর থেকেই হয়তো তার যে আনাগোনা, তার আরজিকর মেডিকেল কলেজের তার যে অবাধ যাতায়াত, সে প্রভাবের জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হবে। আজকে 4th ব্যাটালিয়নের ব্যারাকে গিয়ে সেখানকার অফিসে গিয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গেও আজকে সিবিআই আধিকারিক কথা বলেন, এবং এই গোটা বিষয়ে তদন্ত করে কিন্তু যে ফলের দিকে সিবিআই আধিকারিকরা পৌঁছতে চাইছেন, সেক্ষেত্রে এই ব্যারাক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে, তেমনটি তারা মনে করছেন। বেশ, এদিকে আরজিকর তদন্তে সিবিআই ধৃত সঞ্জয় রায়ের বাড়িতে সিবিআই, সঞ্জয়ের ভবানীপুরের বাড়িতে পৌঁছায় সিবিআই অফিসাররা। সেখানে তল্লাশি অভিযান চালানো হয়। ঘটনার দিন সঞ্জয়ের গতিবিধিতে নজর, সঞ্জয়ের বাড়িতে তথ্য তালাশে সিবিআই আধিকারিকেরা। অমিত রয়েছে টেলিফোন লাইনে, প্রতিনিধি অমিত, বাড়িতেও সিবিআই আধিকারিকেরা পৌঁছে যান, সেখানে তল্লাশি চালান তারা, এবং শুধু তাই নয়, তার বাড়িতে গিয়ে তথ্য তালাশি করে সিবিআই আধিকারিকেরা। কি জানা যাচ্ছে, কোন কোন বিষয় খতিয়ে দেখলেন তারা, কার কার সঙ্গে কথা বললেন তারা? দেখো, বাড়িতে গিয়ে সিবিআই আধিকারিকরা সঞ্জয় রায়ের যিনি মা রয়েছেন তার মায়ের সাথে তারা কথা বলেন। মায়ের স্টেটমেন্ট বা বয়ান রেকর্ড করা হয়েছে, এবং সঞ্জয় রায় সম্পর্কিত বেশ কিছু তথ্য তারা জানার চেষ্টা করেছেন। অর্থাৎ সঞ্জয় রায় 2019 সালে কলকাতা পুলিশে চাকরি পেলেন সিভিক ভলেন্টিয়ার হিসেবে। সেই চাকরির আগে উনি কি করতেন, বা তার পারিবারিক জীবন সম্পর্কে, কাদের সঙ্গে মেলামেশা করতেন, বন্ধু পরিচিত মহল, পরিবারের সঙ্গে সম্পর্ক কেমন ছিল, কবে থেকে ভবানীপুর থানা এলাকার এই শম্ভুনাথ ভবন স্ট্রিটের বাড়িতে তিনি কবে থেকে থাকেন না, বা ব্যাটালিয়নে থাকাকালীন তিনি বাড়িতে যেতেন কিনা, এই সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করেছে। এবং ছেলে সম্পর্কে, অর্থাৎ মায়ের কাছে তার ছেলে কিরকম, এই বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা